জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনা বিষয় ভাদ্র মাসের লক্ষ্মী পুজো এবং পেঁচাপেচির গল্প। এই লক্ষ্মী পুজো ব্রত পালন করলে কী ফল পাওয়া যায়? এই ব্রতের নিয়ম কি? এই ব্রত পালন করতে হলে কি কি উপকরণ প্রয়োজন? এই সবগুলোই এই ভিডিওতে আলোচনা করা হবে এবং সব শেষে লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করা হবে। ভক্তগণ, যদি আপনারা লক্ষ্মী পুজো ব্রত পালন করতে না পারেন তাহলে অবশ্যই লক্ষ্মী পুজো ব্রত কথা শ্রবণ করবেন, কারণ শাস্ত্রে বলা আছে ব্রত পালন করলেও যে ফল পাওয়া যায়, ব্রত কথা পাঠ করলেও সেই ফল পাওয়া যায়। শুরু করছি আজকের আলোচনা। ভাদ্র মাসের শ্রী শ্রী লক্ষ্মী পুজো ব্রত মাহাত্ম্য। লক্ষ্মী পুজো রমণীগণের অতি প্রিয় পুজো। এই পুজো করলে সংসারে লক্ষ্মীদেবী অচলা হয়ে থাকেন। ব্রতের নিয়ম: প্রতি বৃহস্পতিবারে আমাদের দেশের মেয়েরা লক্ষ্মী পুজো করে থাকেন। এছাড়া ভাদ্র মাসে, আশ্বিন মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে, মাঘ মাসে, চৈত্র মাসেও লক্ষ্মী পুজো হয়ে থাকে। পুজোর দ্রব্য: ধূপ, দীপ, ফল, ফুল, চন্দন, নৈবেদ্য, ফলমূলাদি ইত্যাদি প্রয়োজন। যে স্থানে ঘর স্থাপন করা হবে সেই স্থানে পিটুলির আলপনা দিতে হয়। লক্ষ্মী পুজোর ব্রতকথা। কোনো দেশে এক গরিব বিধবার বামনী বাস করত। সংসারে তার আপনার বলতে ছিল একটি মাত্র ছেলে। তাকে নিয়ে অতি কষ্টে সে সংসার চালাতো। বামনী নিজের চরকায় সুতো কাটত আর তাই বেঁচে যা পেত তাতেই নিজেদের খাওয়া পড়া চালাতো। তার কুঁড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটি মস্ত বড় অশ্বত্থ গাছ ছিল। দিনের বেলায় ছেলেটি খেয়ে দিয়ে গাছের তলায় আপন মনে রোজ একলা খেলা করত। একদিন একজন গয়লা ক্ষীর নিয়ে সেই গাছতলা দিয়ে বেচবার জন্য যাচ্ছিল। ক্ষীর দেখে ছেলেটির খুব ইচ্ছে হলো কিনে খাই, কিন্তু পয়সা কোথায় পাবে? গয়লাকে ডেকে নিয়ে গেল মায়ের কাছে এবং খাবার জন্যে বড় বায়না ধরল। বিধবা নিরুপায় হয়ে অনেক খোঁজাখুঁজি করে শেষকালে সুতো কাটার ধামি থেকে 4 কড়া কড়ি বের করে দিল। ছেলেটি তাই নিয়ে আহ্লাদে আটখানা হয়ে গিয়ে গয়লাকে বলল, এই নাও দাম, আমাকে এবার ক্ষীর দাও। গয়লার মনে কেমন একটু দয়া হলো। সে মাত্র 4 কড়া কড়ি নিয়ে তাকে খানিকটা ক্ষীর দিয়ে বলল, যাও বাবা, কড়ি দিয়ে কেউ ক্ষীর খায়? পয়সা লাগে, বুঝলে? এই ক্ষীর নিয়ে খাওগে এখন। ছেলেটি অমনি ক্ষীর নিয়ে সেই গাছতলায় গিয়ে বসে বসে খেতে লাগলো। এমন সময় সেই গাছে দুটো পেঁচার ছানা খিদের জন্য খুব চেঁচামেচি করতে আরম্ভ করলো। ছেলেটি বুঝতে পেরে ছানা দুটিকে গাছ থেকে নামিয়ে এনে নিজের ক্ষীর থেকে খানিকটা খাওয়ালো এবং পরে গাছে রেখে এলো। সন্ধে হতে পেঁচাপেচি বাসায় ফিরে এসে দেখে ছানা দুটি চুপ করে বসে আছে। তখন তারা বলল, কী রে, আজকে তোরা চুপ করে আছিস যে বড়? খিদের জন্য কোনো শব্দ করছিস না? কি হলো তোদের? ছানা দুটি তখন বিধবার ছেলেটির কথা বলল যে সে তাদের আজ ক্ষীর খাইয়েছে। পরে তারা বললে, মা, বিধবার ছেলে ভারী গরিব, তাদের কিন্তু তোমাদের উপকার করতে হবে। বেশ, আবার যখন ছেলেটি আসবে তখন তোরা তাকে ভোর রাতে গাছতলায় আসতে বলিস। আচ্ছা, ছানা দুটি উত্তর দিল। পরদিন বিকেলে যখন ছেলেটি আবার সেই গাছতলায় খেলা করতে লাগলো তখন ছানা দুটি তাকে খবর দিল ভোরে আসতে। ছেলেটি ঠিক সময়ে আসতে পেঁচাপেচি তাকে ডেকে বললে, বাছা, তোমার উপকার আমরা ভুলব না, তবে আমরাও তোমার কিছু উপকার করতে চাই। আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সেখানে গেলে যখন তোমাকে কেউ ধনরত্ন দিতে চাইবে তখন তুমি তার নিও না, বরং বলবে, আমি শুধু তিল ধুবড়ি চাই। এখন তুমি আমার পিঠে চড়ে চোখ বুজে থাকো। ছেলেটি পেঁচির পিঠে চড়ে চোখ বুজতেই পেঁচি হাওয়ার মতো জোরে উঠতে লাগলো আকাশে এবং কয়েক মুহূর্তেই স্বর্গে লক্ষ্মী নারায়ণের কাছে গিয়ে হাজির করলো তাকে। তারপর তাকে চোখ খুলতে বলতেই চোখ মেলে সে চেয়ে দেখল এক অপূর্ব রত্নসিংহাসনে লক্ষ্মী জনার্দন বসে আছেন। সে তাদের ভূমিষ্ঠ প্রণাম করে একেবারে চুপ করে দাঁড়াতে লক্ষ্মী বললেন, বাছা, তুমি কে?
কোথায় তুমি থাকো? এখানে কেনই বা এসেছ? ছেলেটি বলল, মা গো, আমরা বড় গরিব, আমাদের দুঃখ দূর করে দাও মা, আমি আর কিছুই চাই না। লক্ষ্মী তখন তাকে নিয়ে গেলেন স্বর্গের রত্ন ভাণ্ডারে এবং যা যা তার নিতে ইচ্ছা হয় তা তুলে নিতে বললেন। ছেলেটি বলল, না মা, এসব কিছুই আমি চাই না, আমি তোমার কাছে তিল ধুবড়ি চাই। লক্ষ্মী মুচকি হেসে বললেন, বেশ, এই নাও তিল ধুবড়ি, একে নিয়ে গিয়ে রোজ খুব ভক্তি করে পূজা করো, তাহলেই তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। আবার প্রণাম করে ছেলেটি পেঁচির পিঠে চড়ে চোখ বুজে বসতেই পেঁচি তাকে নিয়ে উড়ে নেমে এলো সেই গাছতলায়। ছেলেটি দৌড়ে বাড়ি গিয়ে বিধবাকে সব আগাগোড়া বলল এবং তিল ধুবড়ি পুজো করতে বলল। বামনি তার পরদিন ভাদ্র মাসের বৃহস্পতিবার এবং তিথি নক্ষত্রের দোষ নেই দেখে লক্ষ্মী পুজোর আয়োজন করল। সকালবেলায় স্নান করে গঙ্গা জলে ছিটে দিয়ে ও আলপনা এঁকে খুব ভক্তি করে তিল ধুবড়ির পুজো করল। মা লক্ষ্মীর দৃষ্টি পড়ল তাদের কুঁড়ে ঘরে। দেখতে দেখতে সেই কুঁড়ে ঘর প্রকাণ্ড দালানে পরিণত হলো, আর তার সঙ্গে প্রচুর ধনরত্ন, আসবাব, ধানের জমি, মাছ ভরা পুকুর, চাকর চাকরানি, গাড়ি ঘোড়া, হাতি অবধি তারা লাভ করল। এতকাল যে অভাব তারা ভোগ করছিল, মা লক্ষ্মী দয়ায় এক নিমেষে তা দূর হয়ে গেল। দেশের রাজপরিবার জানতে পারল তাদের হঠাৎ ঐশ্বর্য লাভ হয়েছে। সন্দেহ করল নিশ্চয়ই কোনো ডাকাতি করে তারা এত বড়লোক হয়েছে। অমনি রাজার হুকুমে লোকজন বামনির বাড়ি লুটপাট করতে সমস্ত কেড়ে তিলধুবড়িটিও নিয়ে রাজধানীতে চলে গেল। কিন্তু তিলধুবড়ি রাজভাণ্ডারে থাকলো না, সেটি বরাবর মা লক্ষ্মীর ভাণ্ডারে ফিরে গেল। কারণ তিলধুবড়িটি মা লক্ষ্মী দিয়েছিলেন বামনির ছেলেকে, রাজাকে তো দেননি। তিলধুবড়ি লুট হয়ে যাওয়াতে বামনির আগেকার মতো সেই দুর্দশাই হলো। দালান হলো কুঁড়েঘর এবং চরকার সুতো কেটে দিন যায়। ছেলেটি আবার গাছতলায় গিয়ে কান্নাকাটি করতে লাগলো এবং তা থেকে পেঁচাপেচি ছানা দুটির দয়া হলো। তারা পেঁচাপেচিকে সমস্ত বলতে পেঁচি আবার পিঠে করে ছেলেটিকে নিয়ে গেল মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মী বললেন, বাছা, আমি সব আগে হতেই জেনেছি, এই নাও ফের তিল ধুবড়ি দিচ্ছি, খুব সাবধানে রাখবে, কারণ আর হারালে পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে এলো ফিরে। তারপর খুব যত্ন করে ও সাবধানে তিল ধুবড়ি পুজো করলো। মায়ের কৃপায় এবার তাদের রাজার চেয়েও অগাধ ঐশ্বর্য হলো। রাজা তা দেখে শিউরে উঠলেন এবং নিজের ভবিষ্যৎ মঙ্গল ভেবে নিজের মেয়ের সঙ্গে বামনির ছেলের বিয়ে দিলেন খুব ঘটা করে। বামনি আহ্লাদ করে রাজকন্যাকে বরণ করে ঘরে তুলল এবং বউ ভাতে একটা বিরাট ভোজের ব্যবস্থা করল। পাড়াপড়শি সবাই তখন খুব সুখ্যাতি করতে লাগলো তাদের। বহুদিন সুখ ভোগ হলে একদিন বামনির ডাক পড়ল স্বর্গ থেকে। তাই যাবার সময় ছেলের বউকে কাছে ডেকে বললে, বৌমা, আমি যাচ্ছি, শুধু মনে রেখো ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত মাসে মা লক্ষ্মীর পুজো করবে, তিল ধুবড়ির পুজো রোজ করবে ও দুবেলা বাড়িতে ছড়া ঝাড় ধূপ ধুনা গঙ্গা জল দিতে কখনো ভুলো না। খুব ভক্তি যত্ন করবে স্বামীকে, বেলা অবধি ঘুমাবে না, আর কাজকর্মে সবসময় লক্ষ্মীশ্রী আনবে, তাহলে বংশাবলিতে কখনো দুঃখ কষ্ট থাকবে না। তারপর থেকে বামনির ছেলে বউ বরাবর লক্ষ্মী পুজো করতে লাগলো এবং মা লক্ষ্মীর মাহাত্ম্য কথা প্রচার করে দিলে দেশে বিদেশে। ইতি ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা সমাপ্ত। ভক্তগণ, এতক্ষণ আপনারা ভাদ্র মাসের লক্ষ্মী ব্রত কথা সম্বন্ধে জানলেন। এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। সবার শেষে বলি রাধে রাধে এবং আপনারাও বলুন